মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা আর পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর বিধৌত প্রাচীন সভ্যতা আর ঐতিহ্যে লালিত এক জনপদের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। উন্নত যোগাযোগ ব্যবস্থা আর অবস্থানগত কারণে ওই জনপদ কৃষি, শিল্প, অর্থনীতি, সংস্কৃতিতেও এক সমৃদ্ধ জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনেক বরেণ্য ব্যক্তির জন্ম হয়েছে সেখানে, কিন্তু 2011 সালে ভিন্ন রকম এক রেকর্ড গড়ে তালাশ টিমের নজর কেড়েছে ওই জনপদ। আর সেই ভিন্ন রকম রেকর্ডটি হলো গত বছর সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে সেখানে, আর ওই জেলার নাম নরসিংদী। প্রাচীনকালে এই অঞ্চলটি নরসিংহ নামের এক রাজার শাসনাধীন ছিল। পরবর্তীকালে তার নাম অনুসারেই এই জেলার নাম হয়েছে নরসিংদী। সেখানকার ওয়ারি বটেশ্বর এলাকায় মাটি খুঁড়ে প্রায় 3000 বছর আগের সভ্যতার সন্ধান পাওয়া গেছে। আর গত 40 বছরে সেই নরসিংদীতেই খুন হওয়া প্রায় 5500 মানুষ চলে গেছে মাটির নিচে। 2011 সালে সারা দেশে খুন হয়েছে 3970 জন। সে হিসেবে গড়ে দেশের প্রতি জেলায় খুনের সংখ্যা দাঁড়ায় 62। কিন্তু হত্যাযজ্ঞের ওই পরিসংখ্যানে নরসিংদী জেলা সবার উপরে, কারণ গত বছর শুধু নরসিংদী জেলাতেই খুন হয়েছে 145 জন। আর 2012 সালের প্রথম 3 মাসে সারা দেশে খুন হয়েছে 1062 জন। সেই হিসেবে মার্চ পর্যন্ত প্রতি জেলার গড় করলেও তা 16টির বেশি নয়, কিন্তু নরসিংদীতে সেটা দ্বিগুণ। অর্থাৎ চলতি বছরের মার্চ পর্যন্ত সেখানে হত্যাকাণ্ডের সংখ্যা 31। আইন শৃঙ্খলার যে পর্যায়ে চলে গেছে, যে আমি যে ঘর থেকে বেরিয়ে আবার ঘরে যেতে পারবো, সে অবস্থানটুকু আমাদের নাই। যে অন্যান্য জায়গায় ছোটখাটো বিষয়ে হয়তো একটা চড়থাপ্পড় দিয়েই হয়তো এটা ফয়সালা করে ফেলে, এখানে দেখা যায় যে ওই জায়গাগুলোতে তারা একেবারে বড় ধরনের একটা ঘটনা ঘটাতে, একটা ছুরি মারতেই পছন্দ করে। মাটি খুঁড়ে প্রায় 3000 বছরের সভ্যতার ইতিহাস পাওয়া গেলেও নরসিংদী জেলার গত 40 বছরের ইতিহাস কিন্তু বর্বরতার দিকেই ইঙ্গিত করে। কারণ এই 4 দশকে এই জেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে 5000-এরও বেশি মানুষ। 1973 সালে সর্বহারাদের হাতে খুন হন মনোহরদী থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম। ঠিক তার পরের বছরে অর্থাৎ 1974 সালে খুন হন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী ফজলুর রহমান। 1985 সালে এই তালিকায় যোগ হয় সমবায় সমিতির বিশিষ্ট সংগঠক শাহাবুদ্দিনের নাম। পরের বছর 1986 সালে আবারও খুন হন রবিউল আওয়াল খান কিরণ নামে আরেক সংসদ সদস্য। ওই 1986 সালেই খুন হন যুব সংহতি নেতা মোজাম্মেল। এরপর 1994 সালে সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এহসাকের ছেলে মাসুদ আহমেদ, 2004 সালে কেন্দ্রীয় তাঁতি দলের সহসভাপতি মনিরুজ্জামান মনির। 2011 সালে নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আর 2011 সালে খুন হন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস বিল্লাল হোসেন রনি। সবশেষ এই 2012-তে ইতিমধ্যেই খুন হয়ে গেছেন আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার। অবাক হলেও সত্য যে খুনের হিসাব যত বড় হচ্ছে, তার বিচারের ফলাফল যাচ্ছে তার বিপরীত দিকে। অর্থাৎ এ পর্যন্ত এসব হত্যাকাণ্ডের একটি মামলারও নিষ্পত্তি হয়নি। শহীদ মেয়র লোকমান হোসেন হত্যাকারীরা যদি এত সহজেই জেল থেকে বের হয়ে আসতে না পারত, ওরা যদি এখনো জেলখানায় থাকতো, আমি নির্দ্বিধায় বলতে পারি যে নরসিংদীতে আর একটি খুনও হতো না। একটা রাজনৈতিক হত্যা হত্যা হয়েছে, তারপর আবার পরবর্তী পর্যায়ে আরেকজন চেয়ারম্যান হত্যা হয়েছে সম্প্রতি পর্যায়ে, কিন্তু এদের এইগুলি কোনো সুষ্ঠু সুরা হওয়ার না কারণে। আর ইতিমধ্যে আমরা দেখেছেন আমাদের জনপ্রিয় জিএস রনি হত্যা হয়েছে, এটারও কোনো বিচার হলো না। আমরা যে তদন্তগুলো এখন করছি সেগুলো আমরা সেভাবে খেয়াল রাখছি যে যাতে পরবর্তীতে অন্তত মানুষ স্বস্তি পায় যে অনেক লোক জেলে পুড়ে আছে বা তাদের কনভিকশন হয়েছে। নরসিংদীতে এত সব খুনোখুনির ঘটনার পেছনে ভৌগোলিক অবস্থানের একটা ব্যাখ্যা দাঁড় করান বিশ্লেষকরা। ঘটনাগুলো চুলচেরা বিশ্লেষণ করলে তার একটা যৌক্তিক
ভিত্তিও হয়তো খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যে ভৌগোলিক অবস্থানের কথা বলা হচ্ছে, বাংলাদেশের আর কোনো জেলা যে তেমন ভৌগোলিক অবস্থানে নেই তা তো নয়। তাহলে সেসব জেলায় এমন ঘটনা ঘটছে না কেন? এক্ষেত্রে আমাদের অনুসন্ধান বলছে নরসিংদীতে অভ্যন্তরীণ রাজনীতি এমন চরম পর্যায়ের অপরাধকে আরো কাছে ডেকে নেয়। রাজধানী ঢাকা থেকে নরসিংদী জেলা শহরের দূরত্ব মাত্র 57 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থায় উন্নতই বলা যায় নরসিংদীকে, কারণ এ জেলায় প্রবেশ করতে কিংবা বের হতে পথ আছে বেশ কয়েকটি। সেসব রাস্তা দিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে একটা নিবিড় যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে। নরসিংদীর পাশ দিয়ে যে মহাসড়ক, সেটা একদিকে চট্টগ্রাম আর অন্যদিকে সিলেটের সাথে সম্পৃক্ত। নৌপথ আর রেলপথ তো আছেই। যোগাযোগের এমন উন্নত ব্যবস্থা নরসিংদীকে যেমন আধুনিক করেছে, তেমনি অপরাধীদের সামনেও পালানোর বহু পথও খুলে দিয়েছে। বিপরীত ঘটনাও আছে। তাতে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের অপরাধীরাও অপরাধ শেষে এ জেলায় এসে আত্মগোপন করে থাকতে পারে। অস্ত্র বেচা কেনা হয়, ভাড়াও হয়, তারপরে আবার কিলার ভাড়া করে আনা হয়। যেমন আমাদের নরসিংদীর লোকমান হোসেনকে যে হত্যা করা হয়েছে, এতে ভাড়াটে কিলার এসেছিল, এর মধ্যে স্বীকারোক্তি এসছে। অনেক সময় দেখা যায় যে একজন লোক নিহত হলে কোথাও তাকে হত্যা করা হয়েছে, তাকে দেখা যায় যে যেহেতু রাস্তাগুলো আছে, তারা কোনো একটা সুবিধাজনক সময় রাস্তার পাশে বা কোনো একটা ডিচের মধ্যে তারা ফেলে দিয়ে চলে যায়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আন্তজেলা অপরাধের একটা খুব ভালো জায়গা এই নরসিংদী। কোনো কোনোকে যদি অপরাধের সর্বশেষ ধাপ ধরা হয়, তাহলে মাদক আর অস্ত্র সংক্রান্ত অপরাধগুলো অনেক আগে থেকেই আস্তানা গেড়ে বসে আছে সেখানে। স্থানীয় জনপ্রতিনিধিরাও আবার এসব অপরাধের আশ্রয় প্রশ্রয়দাতা। তাদের ছত্রছায়াতেই অন্য জেলার অপরাধীদেরও একত্রিত হওয়া এবং অপরাধ পরিকল্পনার ঘাঁটি এই নরসিংদী। 2011 সালের সারা বছরের হত্যাকাণ্ডের সংখ্যা আমাদের নজর কেড়েছে, কিন্তু অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় নরসিংদী শুধু হত্যাকাণ্ডই নয়, অন্যান্য প্রচলিত অপরাধেরও একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ডাকাতির ঘটনা তো একেবারেই নিয়মিত। পুলিশের পরিসংখ্যানেই দেখা যাচ্ছে গত 5 মাসে 8টি অস্ত্রসহ 69 জন ডাকাত গ্রেপ্তার হয়েছে এ জেলায়। এসব ডাকাতদের হাতে শুধু সহায় সম্বল নয়, মানুষের জীবনও গেছে। এটার ইতিহাস যদি জেলার দেখা হয়, তাহলে দেখা যাবে এটা একসময় এখানে আউটলট পার্টির লোকজন ছিল। তারপর পরবর্তীতে দেখা গেছে যে বেশ কিছু লোকজন যারা প্রকৃতপক্ষে জীবনের যে কর্ম সেটা নির্ধারণ করেনি, ফলশ্রুতিতে তারা অনেক সময় এই যে ক্রাইম এগেন্সট প্রপার্টি, এটার দিকে তাদের কনসেন্ট্রেশন আছে, যে কারণে ডাকাতির টেন্ডেন্সি খুব বেশি এখানে। দেখা গেছে একটা টিমের আমরা 9 জন ধরেছি। 9 জন ধরার পরে আমরা দেখতে পারলাম যে এটার মধ্যে বেসিকলি ডাকাত হলো 4 জন, আর 5 জন ছিল এরা শুধুমাত্র ওই রাতের জন্য তাদেরকে ভাড়া নেওয়া হয়েছে। আরো অবাক ব্যাপার হলো, নাম না প্রকাশ করার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তালাশ টিমকে জানিয়েছেন যে এ জেলার 6টি ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন নির্বাচিত সদস্য ডাকাত দলের সদস্য। এসব শুধু কথার কথা নয়, গত 19 এপ্রিল এসব অপরাধীর 19 জনকে জুয়ার আসর থেকে আটক করেছে র্যাব, যার মধ্যে একজন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়ন পরিষদের সদস্য রিপন মিয়া। সে দলে নারায়ণগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জের অপরাধীরাও ছিল। ভেতরের খবর হচ্ছে, স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকে কোনো না কোনো অপরাধের সাথে সরাসরি জড়িত। আমার থানা এলাকা তো নাই, আমার এই জেলারই ব্যাপারে আমি বলতে পারবো জুয়ার কোনো আগে মতো এক সময় কখনো ছিল, কিন্তু এখন জুয়ার টোটালি নাই। এসব ঘটনা দিয়ে কোনো জেলার সব মানুষকে বিবেচনা করা অন্যায়। কোন জেলায় অপরাধীর সংখ্যা যতই থাকুক, তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু নরসিংদীবাসীকে অভাগাই বলতে হবে, কারণ হাতে গোনা সেই সব অপরাধীদের কারণেই কলঙ্ক যোগ হচ্ছে নরসিংদীবাসীর কপালে।
আর আতঙ্ক এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এসব ব্যাপারে মুখে খুলতে চায় না। এ কারণেই তালাশ টিমকে বারবারই ফিরে যেতে হয়েছে ওই জেলার এসপি এবং একজন প্রবীণ সাংবাদিকের কাছেই। জেলা শহর নরসিংদীতে রাত 9টা মানেই অনেক রাত, কারণ অঘটনের আশঙ্কা সম্ভবত স্থায়ীভাবেই ঢুকে গেছে এখানকার মানুষদের মনে। সাধারণ মানুষের ভয়টা হয়তো একটু কম, কিন্তু যারা রাজনীতি সংশ্লিষ্ট তাদের আতঙ্কটা বেশি। হত্যাকাণ্ডের ঘটনাগুলো অনুসন্ধান করতে গিয়ে তালাশ টিমের কাছে অনেক ঘটনায় সিনেমার দৃশ্যের মতো মনে হয়েছে। পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি এমন লোক নরসিংদীতে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে এ শহরে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দেয়ালে লাগানো যেসব পোস্টার চোখে পড়ে তারাই আবার কোনো না কোনো হত্যা মামলার আসামি। মহসিন হোসেন বিদ্যুৎ, সাবেক সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এহসাকের ছেলে মাসুদ আহমেদ এবং নরসিংদী সরকারি কলেজের জিএস বেল্লাল হোসেন রনি হত্যার এজাহারভুক্ত আসামি এই বিদ্যুৎ। পুলিশের হাতে ধরা পড়া আর জামিনে বেরিয়ে আসা খুব সম্ভবত তার কাছে নতুন কিছু নয়। কিন্তু অবাক ব্যাপার হলো, যাকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা, জামিনে বেরিয়ে প্রথমেই সেই জিএস রনির কবরে শ্রদ্ধা জানিয়েছে বিদ্যুৎ। একইভাবে অনেক হত্যা মামলার আসামি আবু তালেব, মিঠুন সাহা, বোমা রুবেল, আনন্দ, আরেক রুবেল, যে কুত্তা রুবেল নামে পরিচিত, সবাই কোনো না কোনো দলের ছত্রছায়ায় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তবে ঘটনার পেছনেও ঘটনা আছে। স্থানীয়রা বলছেন প্রত্যেকটি খুনের পেছনে রয়েছে আরো একটি খুন, অর্থাৎ খুনের বদলা নিতে একের পর এক খুন হতেই থাকে এখানে। প্রতিটা খুনের পিছনে আরেকটা খুন, একাধিক খুন রয়েছে প্রতিটা খুনের পিছনে। এটা দেখা গেছে যে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই খুনগুলো কিন্তু বিশেষ করে শহরের যে খুনগুলি হচ্ছে এগুলি কিন্তু আওয়ামী লীগ বিএনপি বড় রাজনৈতিক দলগুলোর মানে বিপরীতমুখী কোনো কনফ্লিক্ট থেকে, গন্ডগোল থেকে হয় না, ইন্টারনাল কোন্দল থেকে হয়। আপনি দেখেন, একটি 15 থেকে 20 বছরের ছেলের হাতে যদি একটি অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সে কিন্তু আর পিছনের দিকে তাকায় না। আর এর সাথে এখন নতুন করে যুগ হয়েছে কিছু উঠতি নেতা, যাদের উচ্চা আকাঙ্ক্ষা, উচ্চাবিলাস, তারা খুব দ্রুত নেতা হয়ে যাবে, অনেক কিছু করে ফেলবে। এরকম কিছু নেতা ওই সন্ত্রাসী যে গোষ্ঠী, ওই গোষ্ঠীর সাথে যুগ দিয়েছে। ওদের আসলে কোনো দল নাই। শহর এলাকাটাই আমরা মূলত বেশি প্রাধান্য দিই, আমি ব্যক্তিগতভাবে। তাতে প্রায় 105টা মনে হয়, 105টা তারিখের মধ্যে আমরা কাজ করছি। ডিবি আমাদের গোয়েন্দা শাখা, সেও তারাও কাজ করছে। প্রায় অ্যারেস্ট হয়ে গেছে। আমার কিছু কিছু আছে আমরা ধরাছোঁয়ার পাই, ধরতে পারি, পলাতক থাকে। যেমন হাই প্রোফাইল যে আছে সে সবসময় তো আত্মগোপন করেই থাকে। খুন না করলে নাকি নরসিংদীতে নেতা হওয়া যায় না, এমন কথা নরসিংদীবাসী অভিজ্ঞতা দিয়ে শিখেছে। এবার আমরা আধুনিক নরসিংদী শহর থেকে চলে যাব প্রত্যন্ত গ্রামাঞ্চলে। যে গ্রামগুলো দেখলে আপনাদের মনেই হতে পারে সেগুলো এই সময়ের কোনো গ্রাম নয়, হয়তোবা আদিম যুগের, কারণ সেখানে এমন কিছু যুদ্ধের দৃশ্য দেখবো আমরা যেগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছেই অপরিচিত, অনেকের কাছেই আবার বর্বরতার উদাহরণও হতে পারে। পুরো যুদ্ধ বা যুদ্ধের বিভৎসতা দেখা হলো না, কারণ একটা বিরতিতে যাবার সময় এসে গেছে। ফিরছে একটু পরেই, অর্থাৎ গুনে গুনে 4 মিনিট পর। লক্ষ্যভেদী অনুসন্ধানের সাথে তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। তালাশ, এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যে যুদ্ধ আমরা বিরতির আগে দেখতে চেয়েছিলাম তা দেখতে হলে যেতে হবে রাজনৈতিক কোনো শহর ছেড়ে বেশ দূরে। আমরা যাব সেই এলাকায়, আমরা যাব নরসিংদীর সেই
প্রত্যন্ত চর এলাকায়, কারণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 15 এপ্রিল সেখানে খুন হয়েছেন খোদ একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়ঙ্কর টেটা যুদ্ধ সেখানকার এক বর্বর ঐতিহ্য। তালাশ টিমের এবারের গন্তব্য আলোকবালি ইউনিয়ন। সেখানে পৌঁছতে 1.5 ঘন্টার নদীপথে নামলাম আমরা। নৌকাতে পরিচয় হলো আব্দুল সাত্তার নামে একজনের সাথে। তিনি পেশায় একজন কৃষক, কিন্তু সেই কৃষকের শরীরেই আবার যুদ্ধের ক্ষত। নৌপথে 1.5 ঘন্টা পর আলোকবালি ইউনিয়নে তালাশ টিম। পরবর্তী ঘটনায় যাবার আগে সাত্তারের কথাগুলো শুনে নেই। আমি গেছিলাম দেখতাম বলে, এরপর আপনার এই মানুষ দৌড় মারছে, ওরা আপনারা আসতে পারে টেকাইটা কিনেছে। কয়টা বিচ্ছে? 7টা। নরসিংদীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এসব দুর্গম চর এলাকা টেটা যুদ্ধের জন্য খ্যাত। এবার তালাশ টিমের মুখোমুখি এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম। আমরা যেহেতু জানি মসজিদের একটা গড়ি নিয়ে পশ্চিম পাড়ার একজন নিয়েছিল গা, ঠিক করতো মেকারের কাছে, উনিও মারা গেছে ঠিক করা, তিনি আর গড়িটা নাই। তখন ওই বলছিল আর কি যে একটা মসজিদের একটা গড়ি নিয়ে তোমরা গড়িটা নাই, গড়িটা যেটা পুরানটা আছে পুরান এনে দাও। এই কথা বলার পরে যে মসজিদে তোমরা গড়িতে নিয়ে কি করলা, এই কথা কওয়ার পরে যে ঈদগার নামাজ পড়তাম গেলাম, নামাজ পড়া যাওয়ার পরে উনি কিন্তু অসম্মানী করছিল ঈদগার মধ্যে, ঈদগার নামাজের মধ্যে। তখন থেকে আমরা আমলে টেটাটা মারা আরম্ভ হয়েছে। এই যে একটা দুইটা রেস হয়েছে, এই রেস দুইটা আর 14 পর্যন্ত মিলে নাই। স্থানীয় প্রভাবশালীরাই টেটা যুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধে সাধারণ মানুষকে ঠেলে দেয়। এবার নরসিংদীর রায়পুর উপজেলার নামকরণের গল্প শুনুন। স্থানীয়রা বলেন, ব্রিটিশ আমলেও এরকম টেটা যুদ্ধ প্রায়ই হতো, আর এতে করে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। ব্রিটিশরা এটাকে ইংরেজিতে বলতো রায়ট, আর সেই রায়ট শব্দটি থেকেই রায়টপুর, তারপর ধীরে ধীরে এলাকার নামই হয়ে গেছে রায়পুর। সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই টেটা যুদ্ধ কমে এসেছে হয়তো, কিন্তু থামেনি। রায়পুরা উপজেলার নীলক্ষাই ইউনিয়ন পুরোটাই চর এলাকা। নরসিংদীর টেটা যুদ্ধের জন্য বিখ্যাত এলাকাগুলোর মধ্যে এই নীলক্ষা সবার উপরে। এবার আসুন আমরা একটা টেটা যুদ্ধ দেখি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই নারী, পুরুষ, শিশু সব বয়সী মানুষ নেমে যায় যুদ্ধে। এই টেটা যুদ্ধেরও কৌশল আছে। মহিলারা বাতাসে ছাই উড়িয়ে অথবা মরিচ পুড়িয়ে দেয় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে, কিন্তু অসহায়। মানুষ না মরা পর্যন্ত এ যুদ্ধ থামে না। একদিকে মানুষের মৃতদেহ আসে, অন্যদিকে টেটা যোদ্ধাদের খাবারের জন্য প্রস্তুত থাকে আলু সিদ্ধ। কাকা, আগে তো চর এলাকায় খুব লাঠি মারামারি হইতো লাঠি দিয়ে, তাই না? আপনারা করছেন না? এটা পরিষ্কার যে অপরিচিত মানুষের কাছে মুখ খুলতে রাজি নয় এলাকার মানুষ, কিন্তু যুদ্ধের অনেক চিহ্ন অনেক কথাই বলে দেয়। এবার একটা বাড়ি নজরে পড়লো তালাশ টিমের। এই এলাকাতেই দিয়ে হয়, এই এলাকা দিয়ে হয় বেশি জিনিসগুলো, অন্য কোথাও আমাদের এলাকায় এই জিনিস বেশি। কুড়াল দিয়ে আর রান্দাও দিয়ে এটা শেষ করছে। আমি আসার পরে এরকম 2-3টার মতো ঘটনা ঘটেছে বড় ধরনের। এর মধ্যে প্রায় 4-5টা মতো মার্ডার হয়েছে। জানা মতে, আমার প্রাপ্ত তথ্য মতে 22টি লাঠিয়াল বাহিনী আছে। এই লাঠিয়ালরা যদি একটা যুদ্ধ বাড়াইতে পারে, তাহলে যদি একটা লোক কোন রকমে খুন হয়, তার খুন হইলে তাহলে একটা মামলা হবে। এই মামলা হইলে এই গ্রামটার মধ্যে তারা ব্যাপকভাবে চাঁদাবাজি করবে এবং লুটতরাজ করবে। এটা তাদের মূল ব্যবসা। মামলা করার আগে আরেকটা ঘটনা ঘটে, ওরা গ্রামে গ্রামে বলে যে লোক খুন হয়েছে, তোমাকে কিন্তু আসামি দেওয়া হবে, তুমি টাকা না দাও তাহলে তুমি আসামি পড়বা। তো ভয়ে তারা টাকা পয়সা দেয়, এই রাজনৈতিক নেতাদের হাতে দেয়। এই রাজনৈতিক নেতারা পুলিশকে কিছু দেয় আর তারা ভোগ করে। এসব ঘটনাকে যদি বর্বরতা হিসেবে বিবেচনা করেন, তাহলে আধুনিক মারণাস্ত্র ব্যবহার করে প্রতিদিনই যে খুনোখুনি হচ্ছে সেটাকে কিভাবে দেখবেন? এই অনুষ্ঠানে তো ভাড়াটে খুনির কথাটি বারবারই এসেছে, অর্থাৎ সেটাও একটা পেশা। এবার আমরা সেই জগতেরই একজনের কথা শুনব। খুনি ভাড়া করে ব্যাপারটা হয়েছে কি, ধরেন এক্সাম্পল মিরপুরের এক বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের সাথে পরিচিত। আমার মিরপুরের যে কাজটা
যে দেখা যায় অফিসিয়াল যে কাজটা আনন্দিত বা কোনো মার্ডারের ব্যাপারে, কোনো খুন খারাপের ব্যাপারে, সে মিরপুরের কোনো ছেলেপেলেদের সে এই কাজটা করাইতো না। সে তখন মহাখালীর কিংবা মগবাজারের কিংবা আশেপাশে যে কোনো একটা এরিয়া সাইডের লোকজন বাসায় কিনে তো ফ্রেন্ড, যে এরকম এরকম আমার কাজ আছে, কাজটা উঠে যাবো। এইসব কাজ সাধারণত বেশিরভাগ হয় কি, যে আমি তোমার দুইটা পিস্তল গিফট করবো, তুমি আমার কাজটা উঠে দেবো, আমি 2 লাখ টাকা দেবো না, 5, 10, 50, 1 কোটি, হ্যাঁ 1 কোটিও যায়। ধরেন একজন বিজনেসম্যান যদি মনে করেন যে আরেকজন বিজনেসম্যানকে সরাতে যায়, তাহলে 1 কোটি টাকা তার কাছে কোনো টাকা না তো। তাদের ট্রেনিং অন্যভাবে দেওয়া আছে যে একটা গুলি কোথায় করলে মানুষটা মারা যাবে, কোথায় করলে মানুষটা মারা যাবে না। কিন্তু পেশাদার খুনি যেটা বলা হয় সেটা আপনি মানে কতটা ভয়ঙ্কর ভাবতেও পারেন না। তারা এগুলা কোনো পরোয়াই নেই তাদের ভিতরে। আমাদের এক বড় ভাই ছিল, আমি নাম বলবো না, তো সে একদিন আমার বয়সী 2টা লোক নিয়ে আসলো, তোমার সাথে এরা ঘুমাবে। আমি টেনশন করতাম, বাসার টেনশন করতাম, আমার টেনশন, তাদের ভিতরে কোনো টেনশন নাই। একটা লোকের পায়ে আমি রক্ত দেখলাম, পরে একজন আরেকজনের বলতেছে তারাই যে রক্তটা ধুয়া যা দিতে হবে না, চল ভাত খেয়ে। এটা আমি পরে জানতে পারছি যে ওরা মিশন থেকে আসছে, ওরা কোনো কাজের থেকে আসছে, কাজ উঠাই দিয়া তারপরে আসছে সবাই। তো আপনি একবার চিন্তা করেন যে একজন মানুষ ফোন করে আইসা করছে, সে তার ভিতরে ওই টেনশনটা কাজ করতেছে না, আমার শরীরে রক্ত লেগে গেছে, আমি গোসল করে তারপরে ভাত খেয়ে, সে না ভাত খেয়ে অসুবিধা নেই, সে নির্দ্বিধায় ঘুমাইতেছে। আপনার চিন্তা শক্তি অত যাবে না যতখানি তারা করতে পারে। দুঃখিত, অন্ধকার জগতের এসব ব্যক্তির পুরো কথা শোনার সময় আজ আমাদের হাতে নেই। শুধু এটুকু বলে রাখি, অস্ত্র আর খুনের ব্যবসার এই জগৎকে আন্ডারওয়ার্ল্ডের ভাষায় কোম্পানি বলে। তালাশের পরবর্তী 2টি পর্বে আপনারা শুনবেন সেই কোম্পানির লোকজনেরই কথা। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।